জিয়াউর রহমান নিহত হবার পর অ্যাকচুয়ালি দুইটা চেয়ার ফাঁকা হলো। একটা চেয়ার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ার, আরেকটা চেয়ার হচ্ছে বিএনপির প্রধান কে হবেন সেই চেয়ার। বেগম খালেদা জিয়াকে নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম। পড়াশোনা করতে গিয়ে কিছু মজার জিনিস, চমকে যাওয়ার মতো জিনিস আমার চোখে পড়ল। প্রথম কথা হচ্ছে, জিয়াউর রহমান নিহত হন 1981 সালের 30 মে, আর বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেন 1984 সালের 10 মে। 81 থেকে 84 এই লম্বা সময়ে কি ঘটেছিল? এবং 1983 সালে বেগম জিয়াকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। কেন? আমি গত কয়েকদিন ধরে এগুলো নিয়ে পড়াশোনা করছি এবং পড়াশোনা করতে গিয়ে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা দাঁড়ালো সেটি হচ্ছে, বাংলাদেশের রাজনীতি সাদা কিংবা কালো নয়। সাদা এবং কালোর মাঝখানে অনেকগুলো শেড রয়েছে। বাংলাদেশের রাজনীতি সেই সব শেডে ভর্তি। এবং এই যে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন হলেন, তারপর কি কি ঘটলো, তার আগে কি কি ঘটলো, এই গল্পগুলো একটা থ্রিলার গল্পকেও হার মানায়। এই গল্পের পরতে পরতে এত চমক এবং এত নানান রকম ব্যক্তিত্ব এই গল্পের মধ্যে উপস্থিত আছে। রাষ্ট্রীয় ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র, দলীয় চক্রান্ত, বাংলাদেশের রাজনীতির বিষাক্ত পরিবেশ। আশা করি এই গল্পটা আপনাদের কাজে লাগবে। জাস্ট একটা কাজ করেন আমার জন্য, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, যাতে এরকম গল্প আপনাদেরকে শোনাতে পারি। চলুন আমরা মূল গল্পে ঢুকে পড়ি। জিয়াউর রহমান নিহত হবার পর অ্যাকচুয়ালি দুইটা চেয়ার ফাঁকা হলো। একটা চেয়ার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ার, আরেকটা চেয়ার হচ্ছে বিএনপির প্রধান কে হবেন সেই চেয়ার। আমরা সকলেই জানি জিয়াউর রহমান নিহত হন 1981 সালের 30 মে। সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের হাতে তিনি নৃশংসভাবে নিহত হন। এবং জিয়াউর রহমান যখন নিহত হন তখন বাংলাদেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিচারপতি সাত্তার সাহেব। সেই সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। জিয়াউর রহমান নিহত হবার পর সাত্তার সাহেবকে হসপিটাল থেকে সোজা নিয়ে যাওয়া হয় বঙ্গভবনে, এবং সাত্তার সাহেব সেখানে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি হয়ে যান বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করার পর বিচারপতি সাত্তার সেই কথাটাই বলেন, যেই কথাটা সবাই ওনার কাছ থেকে শুনতে চাচ্ছিলেন। সেটি হচ্ছে, ইলেকশন কবে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন কবে হবে। সাত্তার সাহেব ঘোষণা করেন উনি 180 দিনের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন অনুষ্ঠান করবেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কারা কারা প্রার্থী হবেন? সাত্তার সাহেব জানালেন তিনি নিজে প্রার্থী হবেন না, কেননা তার বয়স বেশি, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং রাষ্ট্র পরিচালনা করার মতো যে পরিমাণ দক্ষতা দরকার সেটি তার নাই। তিনি সেই সময় চোখের সমস্যায় ভুগছিলেন, তিনি চোখের ডাবল দেখছিলেন সব কিছু, এবং তার বাঁ চোখটা অনেকটা ট্যারা হয়ে গিয়েছিল অসুস্থতাজনিত কারণে। তখন জনমনে একটা প্রত্যাশা তৈরি হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কি বিএনপির দায়িত্ব নিতে পারেন বা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এই জল্পনা কল্পনার মধ্যে ভীষণ বড় রকমের একটি বিপদ দেখলেন সেই সময়কার সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ ভাবছিলেন, বিচারপতি সাত্তার যদি রাষ্ট্রপতি হন তাহলে তাকে ম্যানিপুলেট করা খুব সহজ হবে, কেননা তিনি দুর্বল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বিচারপতি সাত্তারের ব্যাকগ্রাউন্ড, মিলিটারি ব্যাকগ্রাউন্ড ছিল না, কাজেই তাকে দমানো সহজ, তাকে কথা শোনানো সহজ। কাজেই এরশাদ ব্যাকগ্রাউন্ড থেকে কলকাঠি নাড়তে থাকলেন যাতে বিচারপতি সাত্তার নিজেই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান। অ্যান্ড ইউ নো হোয়াট, কি হইল শেষমেশ? বিচারপতি সাত্তার তার পূর্বের ঘোষণা প্রত্যাহার করলেন এবং তিনি বললেন রাষ্ট্রপতি নির্বাচনে তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং তিনি হলেন রাষ্ট্রপতি নির্বাচনের একজন ক্যান্ডিডেট।
আপনাদের কি কোনো ধারণা আছে সেই সময় প্রেসিডেন্ট ইলেকশনের পদপ্রার্থী হবার জন্য কয়জন নমিনেশন সাবমিট করেছিলেন? 83 জন। কেন এত বিপুল সংখ্যক লোক প্রেসিডেন্ট হবার জন্য লাইনে দাঁড়ালো? 83 জন লোক একটা দেশ থেকে প্রেসিডেন্ট হতে চায়। এর কারণ হচ্ছে সেই সময় একটা অদ্ভুত নিয়ম ছিল, যারা প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন তারা রাষ্ট্রের কাছ থেকে, জাস্ট প্রার্থী হবার কারণে তারা রাষ্ট্রের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাবেন, যেমন বিমান ভাড়া এবং ট্রেন ভাড়া তাদের জন্য ফ্রি, সার্কিট হাউস এবং সরকারি অন্যান্য অতিথিশালায় তারা ফ্রি থাকা খাওয়া এসব করতে পারবেন, এবং আরও কিছু সুযোগ সুবিধা ছিল। ফলে 83 জন প্রেসিডেন্ট হবার জন্য লাইনে দাঁড়ালেন। যাচাই বাছাই শেষে শেষমেশ টিকে থাকলো 31 জন। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী 3 জন। একজন হচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী বিচারপতি সাত্তার, আওয়ামী লীগ থেকে নির্বাচন করলেন ডক্টর কামাল হোসেন এবং জেনারেল ওসমানী। যথাসময়ে ইলেকশন হলো এবং ইলেকশনের ফলাফল মোটামুটি একপেশে দেখা গেল। বিপুল পরিমাণ ভোট পেয়ে বিচারপতি সাত্তার বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত। এরশাদ ভাবলেন এখনই সুযোগ, সাত্তারকে দিয়ে অনেকগুলো কাজ তিনি করিয়ে নেবেন। এরশাদ সেই সময়ে ডিপ্লোম্যাট পত্রিকায় একটা ইন্টারভিউ দিলেন এবং ইন্টারভিউতে তিনি বাংলাদেশ রাষ্ট্র নিয়ে একটা নতুন আইডিয়ার কথা বললেন। আইডিয়াটা হচ্ছে, বাংলাদেশে সেই সময় অনেকগুলো কু হয়েছিল। সেনাবাহিনীর এক অংশের হাতে নিহত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান, আরেকটা ছোট্ট অংশের হাতে নিহত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সেনাবাহিনীতে অজস্র কু এবং পাল্টা কু হয়েছে। কাজেই এরশাদ যে প্রপোজালটা দিলেন সেটি অভূতপূর্ব। তিনি বললেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর একটা সরাসরি ভূমিকা থাকবে এবং এই ভূমিকা সাংবিধানিকভাবে স্বীকৃত হতে হবে। কাইন্ড অফ সাংবিধানিক মার্শাল ল বা মিলিটারি লর মতো কিছু একটা। এবং এরশাদ সাত্তার সাহেবকে চাপ দিলেন বা সাত্তার সাহেবকে প্রভোগ করার চেষ্টা করলেন, কনভিন্স করার চেষ্টা করলেন সাত্তার সাহেব যেন সংবিধানে পরিবর্তন আনেন এবং সংবিধান সংশোধন করে সেনাবাহিনীকে রাষ্ট্র পরিচালনায় সরাসরি সুযোগ তৈরি করে দেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাত্তার সাহেব এই কাজটা করলেন না এবং এরশাদ সাহেব ভীষণ চটে গেলেন। এরশাদ সাহেব দেখলেন এ তো মহা বিপদ। সাত্তার সাহেব কেবল তার মন্ত্রী পরিষদ ক্যাবিনেট গোছাচ্ছেন, এর মধ্যে এরশাদ সাহেব কয়েকজন বিখ্যাত সাংবাদিককে তার ক্যান্টনমেন্টের অফিসে বা বাসভবনে ডাকলেন। এই বিখ্যাত সাংবাদিকরা হলেন ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জু, হলিডের এনায়েতুল্লাহ খান, বিচিত্রা শাহাদাত চৌধুরী এবং বিবিসির সংবাদদাতা আতাউস সামাদ। এরশাদ সাহেব তাদের সাথে একান্তে কথা বললেন এবং একটা চোথা ধরিয়ে দিলেন যে এই চোথাটা যেন পরের দিন সকল পত্রপত্রিকায় বা মিডিয়াতে যাতে আসে। এই চোথার মূল বক্তব্য ছিল সেটাই, যেটা এরশাদ ডিপ্লোম্যাট পত্রিকার ইন্টারভিউতে বলেছিলেন, যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা থাকতে হবে সাংবিধানিকভাবে। পরদিন সকল সংবাদপত্রে এই খবরটা ছাপা হলো এবং এই খবরটা সাত্তার সাহেব নিজেও পড়লেন। সাত্তার সাহেবকে তার পরামর্শকরা এবং তার মন্ত্রিসভার সদস্যরা এই কথা বললেন যে এরশাদ সাহেব এই সাক্ষাৎকারের মাধ্যমে বা এই বক্তব্যের মাধ্যমে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন। একজন সেনাপ্রধান হিসেবে তিনি কখনোই রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে কোনো নসিহত করতে পারেন না। কাজেই সাত্তার সাহেবের উচিত হবে প্রেসিডেন্ট হিসেবে এখনই এরশাদ সাহেবকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেয়া। এই খবর এরশাদ সাহেবের কাছে পৌঁছালো এবং তিনি সাথে সাথে ছুটে আসলেন সাত্তার সাহেবের কাছে। সাত্তার সাহেবের সামনে তিনি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করলেন, এক, তিনি কোনোভাবেই সাত্তার সাহেবের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত ঘটাবেন না। দুই, তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় সাত্তার সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক কূ হবে না।
বিপদ সাত্তার সাহেবের ছিল। সাত্তার সাহেব ঠিক মতো সরকার চালাতে পারছিলেন না। তার মন্ত্রিসভারা দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল। একটা ভাগ সাত্তার সাহেবের কথা শুনতো, আর একটা ভাগ সাত্তার সাহেবের কথা শুনতো না। তারা তলে তলে জেনারেল এরশাদের সাথে এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ রাখত। সেই সময় সাত্তার সাহেবের মনে হলো যে তাকে সহযোগিতা করার জন্য একজন অভিজ্ঞ রাজনীতিবিদ দরকার। বলা বাহুল্য, ব্যারিস্টার মওদুদ কিন্তু জিয়াউর রহমানের মন্ত্রিসভারও সদস্য ছিলেন। তিনি ছিলেন উপপ্রধানমন্ত্রী। কিন্তু জিয়াউর রহমানের সাথে তার সম্পর্কের অবনতি হওয়ায় তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভা থেকে ছিটকে পড়েন। যাই হোক, সেই ছিটকে পড়া মন্ত্রীকেই সাত্তার সাহেব ডেকে পাঠালেন এবং বললেন যে আপনি আমাদের এই সরকারে জয়েন করেন এবং আমাদেরকে আপনি নানানভাবে হেল্প করার চেষ্টা করেন। এই কথাটা এরশাদ সাহেবের কানে গেল এবং এরশাদ সাহেব তখন উল্টো কাজ করলেন। তিনি মওদুদকে ডেকে পাঠালেন। মওদুদ সাহেবকে তিনি বুঝালেন সাত্তার সাহেবের সরকার অসম্ভব দুর্বল, সাত্তার সাহেবের ব্যক্তিত্ব দুর্বল, তিনি ঠিকভাবে সরকার চালাতে পারছেন না, এই সরকার হয়তো বেশি দিন টিকবেও না। কাজেই ব্যারিস্টার মওদুদের মতো একজন হাই প্রোফাইল লোকের উচিত হবে না সাত্তার সাহেবের সাথে মন্ত্রিসভায় যোগ দেয়া। ব্যারিস্টার মওদুদ তুখোর বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি এরশাদের অভিপ্রায়টা বুঝতে পারলেন এবং ব্যারিস্টার মওদুদ সাত্তার সাহেবকে জানিয়ে দিলেন তিনি সাত্তার সাহেবের সাথে মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না। ব্যারিস্টার মওদুদ সাত্তার সাহেবের সরকারে জয়েন না করার ফলে সাত্তার সাহেব বেশ ঘাবড়ে গেলেন। তখন বিএনপির অবস্থাও ততটা ভালো না। বিএনপির ভেতর চলছে নানান ধরনের অন্তকন্দল এবং বিএনপির একটা অংশ চাইছিলেন যে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়া যেন বিএনপির হাল ধরেন এবং বিএনপির রাজনীতিতে আসেন এবং সরকারে তার ভূমিকাটা পালন করেন। সাত্তার সাহেব যখন দেখলেন ব্যারিস্টার মওদুদকে কোনোভাবেই তিনি তার দলে বা সরকারে ফেরাতে পারলেন না, তখন তিনি নিরুপায় হয়ে গেলেন বেগম খালেদা জিয়ার কাছে এবং বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের উপরাষ্ট্রপতি হবার জন্য তিনি অফার দিলেন। বেগম জিয়া সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এর বদলে বেগম জিয়া 1982 সালের জানুয়ারি মাসের 3 তারিখে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। এইখানে আপনাদের ডেটগুলো আবারও মনে করিয়ে দিই। জিয়াউর রহমান নিহত হলেন 1981 সালের 30 মে। বেগম খালেদা জিয়া বিএনপিতে যোগ দিলেন 1982 সালের 3রা জানুয়ারি। যাই হোক, জানুয়ারি মাসে বেগম জিয়া বিএনপিতে যোগ দিলেন এবং তিনি ক্রমান্বয়ে জনপ্রিয় থেকে জনপ্রিয় নেতৃত্বে পরিণত হচ্ছেন। সেইটা দেখে এরশাদ এবং সামরিক গোয়েন্দা সংস্থার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বেগম খালেদা জিয়া জানুয়ারিতে বিএনপিতে জয়েন করলেন। ঠিক তার 2 মাস পর মার্চ মাসে এরশাদ ক্ষমতা দখল করলেন। বিচারপতি সাত্তারকে তিনি অপসারণ করলেন এবং তিনি সারা দেশে মার্শাল ল জারি করলেন, সংসদ ভেঙে দিলেন, সংবিধান স্থগিত করলেন এবং তিনি নিজেকে প্রধান সামরিক প্রশাসক হিসেবে ঘোষণা দিলেন। এইখানে একটা মজার বিষয় আপনাদের খেয়াল করতে হবে, সেটি হচ্ছে এরশাদ সাহেব কিন্তু নিজে রাষ্ট্রপতি হলেন না। তিনি সাত্তার সাহেবকে রাষ্ট্রপতির চেয়ার থেকে সরিয়ে দিয়ে ওই চেয়ারে এনে বসালেন বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি আ.ফ.ম. আহসানুল্লাহ চৌধুরীকে। আবুল ফজল মোহাম্মদ আহসানুল্লাহ চৌধুরীর নামটা বেশ বড় এবং আমি ঠিক জানি না আমার দর্শকদের মধ্যে কারা কারা জানেন এই আ.ফ.ম. আহসানুল্লাহ চৌধুরী একসময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। যদি জেনে থাকেন আমাদেরকে কমেন্টে জানান। যাই হোক, যেটা বললাম যে এরশাদ সাহেব কেন রাষ্ট্রপতি হলেন না, কেননা এরশাদ সাহেবের লক্ষ্য ছিল সুদূর প্রসারী। তিনি
রাষ্ট্রপতি হবেন এই লক্ষ্যে আগাচ্ছিলেন, কিন্তু তিনি চাইছিলেন একটা নির্বাচনের মাধ্যমে, একটা লোক দেখানো নির্বাচনের মাধ্যমে তিনি যেন রাষ্ট্র ক্ষমতায় আসেন। তবে এরশাদ রাষ্ট্রপতি না হলেও তিনি কিন্তু নানান ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেললেন। যেমন তিনি প্রধান সামরিক প্রশাসক হবার পর প্রথমে ঘোষণা দিলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবেন, এবং তিনি জিয়াউর রহমানের কিছু চালু প্রকল্প ছিল সেই প্রকল্পগুলো তিনি বন্ধ করে দিলেন। তিনি বেশ কিছু মন্ত্রীকে, যারা বিএনপির আমলে মন্ত্রী ছিল, তাদেরকে, কিছু নেতাকে জেলে পুরলেন। তিনি ঢাকার নাম বদলালেন না, বাট নামের বানানটা বদলালেন, মানে ঢাকা থেকে ঢাকা করলেন। এবং তৃতীয় যে কাজটা করলেন সেটা বেশ ইন্টারেস্টিং। সেই সময় ইনকিলাবের সম্পাদক ছিলেন মাওলানা মান্নান। এই মাওলানা মান্নান একই সাথে মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। এরশাদ সাহেব এবং মাওলানা মান্নান মিলে ঢাকায় মাদ্রাসা শিক্ষকদের একটা মহাসমাবেশ ডাকলেন, এবং সেখানে এরশাদ সাহেব একটা আবেগঘন বক্তৃতা দিলেন। সেই বক্তৃতায় তিনি বললেন, এখন থেকে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে কোনো আলপনা আঁকা হবে না, শহীদ মিনারে এখন থেকে মিলাদ মাহফিল হবে। এবং এরশাদের এই কথা শুনে অন্য রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের কপালে আবারও চিন্তার ভাঁজ পড়ল। এরশাদ কি তাহলে বাংলাদেশকে একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন, নাকি এরশাদ ধর্মকে ব্যবহার করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন? তবে এরশাদ যেই চেষ্টাই করুন না কেন, এরশাদ নিজে স্বস্তিতে ছিলেন না, কেননা ক্রমান্বয়ে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা বাড়ছিল এবং বিএনপি ক্রমান্বয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হচ্ছিল। এরশাদ যখন কিছু কাজ করলেন যে কাজে তিনি অসম্ভব দক্ষ, তিনি চেষ্টা করলেন বিএনপি থেকে লোক ভাগিয়ে এনে নিজে একটা রাজনৈতিক দল করার জন্য, এবং তিনি সেই বিশ্বস্ত লোক বিএনপির ভেতর পেয়েও গেলেন। এই শামসুল হুদা চৌধুরী এবং এম এ মতিন মিলে মিরপুরে বিএনপির একটা সম্মেলন করলেন, মিরপুর বিউটি সিনেমা হলে, এবং তারা ঘোষণা দিলেন বিএনপির নতুন কমিটি গঠন করা হলো। সেই কমিটির নতুন চেয়ারম্যান হলেন হুদা, এবং ভাইস চেয়ারম্যান হলেন এম এ মতিন, এবং বিএনপির সেই সময়কার চেয়ারম্যান বা প্রেসিডেন্ট আব্দুস সাত্তারকে বহিষ্কার করা হলো, এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়াকেও বিএনপি থেকে বহিষ্কার করা হলো। যাই হোক, রাজনীতির এইসব খেলা চলতেই লাগলো। 1984 সালের 10ই মে বেগম খালেদা জিয়া ফাইনালি বিএনপির চেয়ারপারসন হিসেবে মনোনীত বা নির্বাচিত হন এবং বিএনপির হাল ধরেন। সেই সময় সবাই খুব হাসাহাসি করছিল যে বেগম জিয়া একেবারেই রাজনীতি বুঝেন না, রাজনীতি পরিবারের সন্তানও তিনি ছিলেন না, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে ছিল, যেটা পুরো পরিবার রাজনীতির মানুষ ছিলেন। কাজে বেগম জিয়া হয়তো এই দল চালাতে পারবেন না, বা এই দল মুখ থুবড়ে পড়বে, বা বেগম জিয়া হয়তো এই দলের হাল ছেড়ে দেবেন। কিন্তু বেগম জিয়াকে বুঝতে হলে এই 84 সাল থেকে 1990 সাল পর্যন্ত বেগম জিয়ার জার্নিটাকে দেখতে হবে। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর তিনি শক্ত হাতে বিএনপিতে একটা শুদ্ধি অভিযান করলেন। বিএনপির কিছু নেতা যেমন ব্যারিস্টার মওদুদ, শাহ আজিজুর রহমান, তাদেরকে তিনি বিএনপি থেকে বহিষ্কার করলেন, এবং এতে ডিপ স্টেটের কপালে চিন্তার ভাঁজ আরও পড়ল, কারণ তারা ভাবেননি বেগম খালেদা জিয়া এত কঠোর হতে পারেন। এইভাবে রাজনীতির নানান খেলা চলতে লাগলো। শেষমেশ এলো সেই ঐতিহাসিক 1986 সাল, ঢাকা 86। এরশাদ 1986 সালে ঘোষণা দিলেন যে তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবেন, এবং সেই নির্বাচনটা হবে 7ই মে 1986।
এই ঘোষণাটা খুবই আকস্মিক এবং হুট করে দেয়া। সকল রাজনৈতিক দল একসাথে এই ঘোষণার বিরোধিতা জানালো। তারা বলল স্বৈরাচার এরশাদের অধীনে কোনো নির্বাচন হতে পারবে না। পরিষ্কার কথা। শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক জনসভায় বললেন স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন নয়, যারা এই নির্বাচনে অংশ নেবেন তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন এবং সেই নির্বাচন বয়কট করার জন্য হরতাল ডাকা হলো। হরতালের আগে একটা মশাল মিছিল হবে, সেই মশাল মিছিলে আসার কথা শেখ হাসিনার, আসার কথা বাকশালের তৎকালীন নেতা আব্দুর রাজ্জাকের, আসার কথা বেগম খালেদা জিয়া, আসার কথা কমিউনিস্ট পার্টির নেতাদের। কিন্তু সেই মশাল মিছিলের স্মৃতি নিয়ে হায়দার আকবর খান রণ, একজন প্রখ্যাত রাজনীতিবিদ, তিনি তার স্মৃতিকথায় কিছু মজার তথ্য দিয়েছেন। মশাল মিছিলের জন্য সবাই অপেক্ষা করছে, ছোটোখাটো নেতৃবৃন্দ চলে এসেছে, তারা অপেক্ষা করছে কখন আসবেন শেখ হাসিনা, কখন আসবেন কমরেড মোহাম্মদ ফরহাদ, কখন আসবেন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা এলেন না, কমিউনিস্ট পার্টির ফরহাদ সাহেব তিনিও এলেন না, কেবল এলেন বেগম খালেদা জিয়া। এবং এরশাদ এই ঘটনা দেখে আরও ক্ষুব্ধ হলেন। তিনি হুট করে টেলিভিশনে একটা তাৎক্ষণিক ভাষণ দিলেন এবং তিনি বললেন যে কোনো অবস্থাতে নির্বাচন বানচাল করার চেষ্টা যারা করবে বা বয়কট করার চেষ্টা যারা করবে তাদেরকে তিনি ছাড় দেবেন না। কিন্তু এরশাদ এই হুমকির আড়ালে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করতে থাকলেন এবং সেই কাজের ফলশ্রুতি হিসেবে আমরা দেখলাম এরশাদ সাহেব যে নির্বাচন করলেন সেই নির্বাচনে ঠিক শেখ হাসিনা যোগ দিলেন জামাতও, তারা এরশাদের সাথে নির্বাচনে গেলেন। শুধু তাই না, নির্বাচনের একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনা সেই সময় প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে ভাষণ দেবার সুযোগ পেলেন। এরশাদ যে তারিখ নির্বাচনের ঘোষণা করেছিলেন 1986 সালের 7ই মে, ওই তারিখে নির্বাচন হলো এবং আওয়ামী লীগ বিপুলভাবে পরাজিত হলো। এরশাদ সাহেব সেই নির্বাচনে পেলেন 153টা আসন, আর আওয়ামী লীগ পেল 76টি আসন, জামাত 10টির মতো আসন। এই নির্বাচন করেও এরশাদের শেষ রক্ষা হলো না। আন্দোলন দিনে দিনে প্রবলতর হতে লাগলো। এরশাদের পদত্যাগের দাবিতে রাজপথে কর্মীরা নিয়মিত মিছিল মিটিং করলেন। বেগম খালেদা জিয়াকে রাজপথে ভীষণভাবে সক্রিয় দেখা গেল এবং শেষমেশ 1990 সালে এরশাদ পদত্যাগ করলেন। এরশাদও শেখ হাসিনার মতো পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালাতে চেয়েছিলেন। এরশাদের মধ্যপ্রাচ্যে এক বন্ধু ছিল, তার নাম হানি সালাম, ভীষণ ধনাঢ্য একজন লোক। তিনি একটা বোয়িং বিমান বাংলাদেশ বিমানবন্দরে রেখেছিলেন এরশাদকে নিরাপদে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি তখন এতটাই জটিল ছিল যে এরশাদ পালাতে পারলেন না, তাকে যেতে হলো জেলখানায়। এরপর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের দায়িত্ব নিলেন এবং তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেন এবং সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো 1991 সালে। 1991 সালে নির্বাচনের সময় আমি বেশ ছোট। নির্বাচনের সেই দিনগুলো আমার চোখে এখনো ভাসে। 1991 সালে নির্বাচনে সবাই ধরে নিয়েছিলেন আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হবে, তারা ভূমিধস বিজয় পাবে, কেননা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ভীষণ সংগঠিত একটা দল। ওইদিকে বিএনপি সব আসনে ঠিকমতো প্রার্থীও দিতে পারছিল না। এমনকি শেখ হাসিনা নির্বাচিত হবার পর তার মন্ত্রিসভায় কারা কারা থাকবেন সেটিও ঠিক করে ফেলেছিলেন এবং নির্বাচনের ফলাফল তখন বিটিভিতে দেখানো হচ্ছিল। রাত জেগে বিভিন্ন সিনেমার ফাঁকে ফাঁকে নির্বাচনের রেজাল্ট ঘোষণা করা হচ্ছিল। রাত জেগে সবাই আমরা সেই নির্বাচনের ফলাফল দেখছিলাম এবং ভোরের দিকে স্পষ্ট হয়ে গেল যে নির্বাচনে একটা মহা ভূমিকম্প হয়ে গেছে। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে 300 আসনের মধ্যে 140টা আসন পেল। আওয়ামী লীগ পেল মাত্র 88টা আসন। বেগম খালেদা জিয়া
5টি আসনে দাঁড়িয়েছিলেন, তিনি 5টি আসনেই বিপুল ভোটে নির্বাচিত হলেন। এরশাদ তখন জেলখানায় বন্দী, জেলখানা থেকে তিনি নির্বাচন করলেন 5টি আসনে, তিনিও 5টি আসনে নির্বাচিত হলেন। শেখ হাসিনা তিনি নির্বাচন করেছিলেন 3টি আসনে। একটা হচ্ছে পুরান ঢাকায়, তার অপোজিশনে ছিল তৎকালীন তরুণ নেতা সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকার কাছে শেখ হাসিনা বিপুল ভোটে পরাজিত হলেন। আরেকটি আসন সেটাও ঢাকায় ছিল, ঢাকার তেজগাঁ টঙ্গী আসন। এইখানে তিনি মেজর মান্নানের কাছে শেখ হাসিনা পরাজিত হলেন। শেখ হাসিনা কেবল টিকে গেলেন তার নিজ জেলা টুঙ্গিপাড়ার একটি আসন থেকে তিনি নির্বাচিত হলেন এবং শেষমেশ তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে সংসদে শপথ নিলেন এবং বেগম খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আমরা বলতে পারি বেগম জিয়ার রাজনৈতিক জীবনের দ্বিতীয় অধ্যায় এখান থেকেই শুরু হলো। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, দেশ চালাতে লাগলেন, এরপর আরো লম্বা অনেক 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 গল্প। তবে সেই গল্প সংক্ষিপ্ত করে আমি চলে আসবো একটা জায়গায়, যখন এই বেগম জিয়াকে রাজনীতি থেকে, নির্বাচন থেকে দূরে রাখা হলো এবং বেগম জিয়ার আশ্রয় হলো জেলখানায়। আমি তখন ওয়াশিংটন ডিসিতে বেনার নিউজে কাজ করি। হঠাৎ একটা পত্রিকায় দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ইন্টারভিউ দিয়েছেন। তিনি বেগম জিয়ার সাথে কারাগারে দেখা করতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং যথারীতি মির্জা ফখরুল ইসলামের ইন্টারভিউ এখন খুব গুরুত্ব দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়, কিন্তু সেই সময় হতো না। কাজে খুব ছোট্ট করে একটা জায়গায় ছাপা হয়েছে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বেগম জিয়া জেলখানায় খুবই খারাপ অবস্থার মধ্যে আছেন, খুবই নোংরা ভয়ঙ্কর পরিবেশ জেলখানার, এবং সেখানে বড় বড় ইঁদুর রাত্রেবেলায় দৌড়াদৌড়ি করে বা বড় বড় ইঁদুর ছেড়ে দেয়া হয়। এই খবরটা দেখে আমি বেশ চমকালাম এবং আমি তখন আমার সাথে বিএনপির কারো যোগাযোগ ছিল না। আমি তখন সবে পরিচিত হয়েছি একেএম ওয়াহিদুজ্জামান নামে বিএনপির এক নেতার সাথে। আমি তাকে জাস্ট কৌতূহল থেকে ফোন দিলাম যে আচ্ছা এরকম মির্জা ফখরুল বলেছেন, এটা কি আসলে ঠিক কিনা। তো ওয়াহিদুজ্জামান তিনি আমাকে কয়েকটা টিপস দিলেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই ঘটনার সত্যি, বেগম জিয়ার কারাগারে এই অবস্থা রয়েছে এবং ঘটনাটা সত্যি। তখন একটা আইডিয়া আমার মাথায় আসলো যে বেগম জিয়ার কারাগারে কি পরিস্থিতিতে রয়েছেন এই ব্যাপারে 2 রকম বক্তব্য পাওয়া যাচ্ছে। আর শেখ হাসিনা সরকার বলছে কারাগারে তিনি যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তিনি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। ওইদিকে বিএনপি অভিযোগ করছে যে তার অবস্থা ভালো না, আর বেগম জিয়া তো নিজে কথা বলতে পারছেন না কারণ তিনি তো কারাগারে বন্দী। তখন আমি যখন আমার বসের সাথে কথা বলছিলাম, কথা বলার এক পর্যায়ে আমি বললাম কোনোভাবে যদি একটা ক্যামেরা কারাগারের ভেতরে ঢুকানো যেত, জাস্ট কথার কথা হিসেবে। তারপর একটা মাথায় আইডিয়া আসলো। আইডিয়াটা কিভাবে? সেটি হচ্ছে মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় ক্যামেরা। আমরা যদি বেগম জিয়ার সাথে যারা যারা দেখা করেছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলি, কথা বলে তারা তাদের চোখে বেগম জিয়াকে কিভাবে দেখেছেন সেটার বর্ণনা শুনে যদি আমরা ছবি আঁকি, তাহলে সেটা তো ক্যামেরারই কাজ করলো। ফাইনালি সেই রিপোর্টটা প্রকাশ পেল। বহুত ঝামেলা হয়েছিল সেই প্রকাশ করার সময়। আমার কয়েকদিন পর বাংলাদেশে যাবার কথা, এই রিপোর্টে আমার নাম আমি দিলাম না এবং এই রিপোর্টটি সেই সময় সাড়া ফেলে দিল, ভীষণভাবে সাড়া ফেলে দিল। এবং এই রিপোর্টের কারণে 5ই আগস্টের পর আমি যখন ঢাকায় যাই নভেম্বর মাসে, তখন আমাকে সেই একেএম ওয়াহিদুজ্জামান, যার ডাকনাম অ্যাপোলো ভাই, উনি আমাকে ফোন দিয়ে বললেন আপনি আজকে রাত্রে 10টার দিকে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন, খালাম্মা আপনার জন্য অপেক্ষা করছে। আমি শুনে অবাক হয়ে গেলাম।
কেননা আমি অফিসের কাজে ঢাকায় খুব স্বল্প সময়ের জন্য গিয়েছি, বোধহয় 10 দিনের একটা ট্যুর ছিল, এবং আমার অফিসের কাজ শেষ হয়েছে। আমি হোটেল থেকে বেরিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছি আমার মার সাথে দেখা করার জন্য। সেই সময় এই ফোন। আমি অ্যাপোলো ভাইকে প্রথমে বললাম যে ডেটটা চেঞ্জ করা যায় কিনা। অ্যাপোলো ভাই শুনে হাসলেন এবং আমি তখন বুঝলাম যে আমি খুব বোকার মতো কথা বলছি, কারণ বেগম খালেদা জিয়ার সাথে দেখা করা এত সহজ না। আমি যে সুযোগটা পেয়েছি সেটা অনেক অনেক বড় একটা সুযোগ। আমি বাস ঘুরিয়ে আবার হোটেলে গিয়ে উঠলাম এবং আমি ফোন দিলাম জীবন আহমেদকে, বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফার আই হ্যাভ এভার সিন। জীবনকে আমি ফোনে বললাম যে এইরকম একটা অ্যাসাইনমেন্ট আছে, তুই আর আমি একসাথে যাব, কিন্তু পুরো ব্যাপারটা গোপন রাখতে হবে এবং কোনোভাবে এই টাইমটা যাতে মানে মিস না করি, এর জন্য আমি আগেই চলে গেলাম হচ্ছে গুলশানে, একটা কফি শপে বসলাম। একটু পরে জীবন আসলো এবং সেই সময় আমি খেয়াল করলাম যে আমার কেমন জানি পালপিটেশন হচ্ছে বা এক ধরনের অস্থির লাগছে। এবং আমার খেয়াল আছে আমার সাথে বন্ধু ছিল জুয়েল, সে একটা ফার্মেসি থেকে একটা রিল্যাক্সেশনের ওষুধ এনে দিল, আমি সেটা খেলাম। এরপর আমি আমার আরেক বন্ধুর গাড়িতে উঠলাম, আমরা ফিরোজাতে গেলাম। পেছন জীবন যেহেতু বাইক চালায়, সে বাইক নিয়ে আসছে এবং আমরা বেগম খালেদা জিয়ার বাসার সামনে গেলাম এবং দেখলাম সেখানে একটা ছোটোখাটো নিরাপত্তা ব্যবস্থা আছে, মানে একটা প্রাইভেট নিরাপত্তা বাহিনী, তারা ওইখানে তাদের একটা স্টেশনের মতো আছে, একটা ছোট চৌকির মতো আছে, ওইখানে তারা পাহারা দিচ্ছেন। তো আমি তো খুবই কনফিডেন্ট যে আমি তো বেগম জিয়ার অতিথি, কাজে আমি সরাসরি গিয়ে ফিরোজার যে বাইরের দরজাটা ওইখানে নক করা শুরু করলাম, লোহার যে দরজা। এইটা দেখে সিকিউরিটি লোকজন চলে আসলো, এসে আমাকে ভাই আপনি কেন নক করছেন, আপনি কোথা থেকে আসছেন, অমুক তমুক। আমি বললাম বেগম খালেদা জিয়ার সাথে আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। এই কথা শুনে তারা হেসে দিলেন। আমি যেটা বুঝলাম যে প্রতিদিন অনেক মানুষ এভাবে আসে, এসে গেটে এসে দাবি করে যে আমাদের সাথে বেগম জিয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা তার সাথে দেখা করব। কাজেই সেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের বললো যে আপনারা এখান থেকে ফোটেন, আপনারা দরকার হলে পার্টি অফিসে যান, আপনাদের কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে ওইখানে গিয়ে বুঝেন, এইখানে কোনো কাহিনী চলবে না। আমি পড়ে গেলাম বিপদে, কারণ আমি তখন ঢাকায়, রাত বাজে 10টা, আর সেই সময় অ্যাপোলো ভাই থাকেন বিদেশে, ওনার সাথে টাইম ম্যাচ করবে কিনা আমি সমানে অ্যাপোলো ভাইকে কল দিয়েই যাচ্ছি। মানে এটা একটা মানে উনি যদি ফোন না ধরে তাহলে এই সিকিউরিটি গার্ডগুলোর কাছে মানে আমি তো ভালো নাজেহাল হবই। জীবন তো অলরেডি একটু তর্কাতর্কিও লাগিয়ে দিয়েছে সেই সিকিউরিটি গার্ডদের সাথে। এবং মজার ব্যাপার হচ্ছে অ্যাপোলো ভাই ফোন ধরলেন এবং ফোন ধরে উনি পুরা ব্যাপারটা শোনার আগে আমি বুঝছি হচ্ছে আপনি একটু দাঁড়ান, আপনার সিকিউরিটির জন্য এবং অন্যান্য ব্যাপারের কারণে এইটাকে অফিসিয়ালি আমরা কোথাও নোট করে রাখিনি, যে জন্য এই মিসকমিউনিকেশনটা হচ্ছে, আপনি কিছুক্ষণের মধ্যেই খবর পাবেন। এবং অ্যাপোলো ভাইয়ের কথা শেষ হওয়ার আগেই দেখলাম দরজা খুলে গেল, ডাক্তার জাহিদ এবং আরও অন্যান্যরা পুরো দলবল সহ বেরিয়ে এসেছেন এবং আমাকে তারা আমার মতো একজন তুচ্ছ মানুষকে তারা প্রবল সম্মানের সাথে ভেতরে নিয়ে গেলেন। সেখানে আমরা গিয়ে 5 মিনিট বসলাম, তারপর কিছু ড্রেস আপ করলাম যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, এবং তারপর আমরা দোতলায় গেলাম তার সাথে দেখা করতে। এবং বেগম খালেদা জিয়ার সাথে আমার 40 মিনিট কথা হলো। উনি অসম্ভব স্নেহ নিয়ে আমার সাথে কথা বললেন। আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগলো, সেটি হচ্ছে যে সেখানে বেগম জিয়ার পুত্রবধূ শর্মিলী ম্যাডাম উনিও ছিলেন, উনিও বললেন, সেই রিপোর্টটার প্রশংসা করলেন, বললেন এই রিপোর্টটা বেগম জিয়া যখন কারাগারে বন্দী, এই রিপোর্টটা তাদের পরিবারের সকল সদস্য দেখেছে। এবং এক পর্যায়ে মানে অনেক কথাই হচ্ছিল, সব কথা এখন আমি বলতে যাচ্ছি না। তো আমি একটা জিনিস বিশেষভাবে খেয়াল করলাম, বেগম খালেদা জিয়া শেখ হাসিনা সম্পর্কে একটি কটু বাক্য, একটি নেগেটিভ বাক্য, একটি প্রতিশোধমূলক বাক্য, একটি ঘৃণামূলক বাক্য উচ্চারণ করলেন না, একেবারেই না।
যে পেছন থেকে আমি জীবন্ত তার ক্যামেরা নিয়ে রেডি, কখন সে ছবি তুলবে। আমি পাশে দাঁড়ানো। এক পর্যায়ে ডক্টর জাহিদ উনি বললেন যে ম্যাডাম, এরা তো বিদেশ থেকে এসেছে, এরা আপনার একটা ছবি নেবেন, আপনি যদি একটু সুযোগ দিতেন। বেগম খালেদা জিয়া সরাসরি বলে দিলেন কোনো ছবি তোলা যাবে না। তার পুত্রবধূ একবার বললেন যে মা, একবার উনি না করে দিলেন। জীবন তখন বলছিল বারবার, ম্যাডাম একটা ছবি না করে দিলেন। আমি তাকিয়ে আছি এবং আমি এক পর্যায়ে শুধু একটু হেসে বললাম, খালাম্মা, আমি অনেক দূর থেকে আসছি, আমি আপনার সাথে একটা ছবি তুলবো না। এই কথা শোনার পর তিনি হেসে দিলেন এবং আমাকে বললেন একটা ছবি তোলো। এবং আমি যেটা বেশ অবাক হলাম, উনি আমাকে কিন্তু ছবি তোলার জন্য ডিরেকশন দিচ্ছিলেন, তুমি এদিকে না, তুমি এদিকে আসো, এদিকে লাইটটা ঠিক আছে, তুমি এদিকে এসে দাঁড়াও। আচ্ছা, আমি দাঁড়ালাম। তারপর ছবি তোলা হলো। জীবনে এই ফাঁকে ম্যাডামের কিছু পোর্ট্রেট নিয়ে ফেললেন। ম্যাডামও বলছিলেন যে এই দিক থেকে তোলো, ওই দিক থেকে তোলো না। এবং ছবি তোলার সময় আমি খেয়াল করলাম বেগম খালেদা জিয়ার পাশে একটা ফটো ফ্রেমের মতো আছে, সেইখানে জাইমার ছবি। এই ব্যাপারটা আমাকে খুব বেশি ইমোশনাল করে ফেললো, কারণ আমার মা, সেও হচ্ছে আমার বড় মেয়ে রশ্মি, তার ব্যাপারে সে খুবই, কি বলবো, খুবই দুর্বল এবং সে সবসময় রশ্মির ছবি তার পাশে রাখে। তো খালাম্মা আমাকে বললেন যে তুমি কিন্তু আজকে খেয়ে যাবা। তো আমি তাকে বুঝাই বললাম যে আমি আপনার এখান থেকে বের হয়ে আমি মানিকগঞ্জ যাব, ওখানে আমার মা রান্না করে রাখছে, আমি ওটা খাবো, আপনি আমাকে আজকে ক্ষমা করেন। তো উনি আমাকে একটু কড়া চোখে তাকালেন এবং তিনি বললেন, না, তুমি কিছু হলেও খাবো, তুমি চা মিষ্টি খাও। এবং আমার যে ডায়াবেটিস, আমি আর বললাম না, জি। তারপর আমি ওখানে নিচে নেমে ডাইনিং টেবিলে বসে আমার যতদূর মনে পড়ে চা, একটা আমি লাল চা দিতে বলেছিলাম, লাল চা, আমাকে মিষ্টি প্যাটিসের মতো কিছু ব্যাপার, এবং আমাকে বেগম খালেদা, আমি তো যেহেতু বিএনপির অধিকাংশ নেতাদেরকে চিনি না, পরে তাদেরকে টিভিতে দেখেছে যে তারা সকলেই বড় বড় নেতা, তারা বললেন যে বেগম জিয়ার বাসায় এসে কেউ না খেয়ে যেতে পারে না। এবং বসে খেলাম, খোঁজ খবর নিলাম। উপরেও বেগম জিয়ার সাথে যখন কথা হচ্ছিল, তিনি তখন মানে তিনি তখনও লন্ডনে যাননি, তিনি লন্ডনে যাবেন, এবং এমন একটা কথা হচ্ছিল যে তিনি লন্ডন থেকে হয়তো আমেরিকায় সেই সময় জন হপকিন্স হসপিটালে চিকিৎসার জন্য আসবেন। আমি খালাম্মাকে বললাম যে আমার বাসা থেকে জন হপকিন্স 1.5 ঘন্টার ড্রাইভ। এই তো এই স্মৃতিটা আমার জীবনে যে অল্প কিছু সঞ্চয় আছে, সেই সঞ্চয়ের মধ্যে থাকবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেগম খালেদা জিয়ার জন্য অশেষ প্রার্থনা। গোটা জীবন তিনি যেভাবে লড়াই করে গেছেন, আজকে হাসপাতালে থেকেও তিনি যে লড়াইটা করছেন, আমি বেগম জিয়াকে দেখে যত না মুগ্ধ, তার এই নিরন্তর লড়াই আমাকে মুগ্ধতার একদম সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছে। ঢাকা 86। এরশাদ 1986 সালে ঘোষণা দিলেন যে তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবেন এবং সেই নির্বাচনটা হবে 7ই মে 1986। এই ঘোষণাটা খুবই আকস্মিক এবং হুট করে দেয়া। সকল রাজনৈতিক দল একসাথে এই ঘোষণার বিরোধিতা জানালো। তারা বলল স্বৈরাচার এরশাদের অধীনে কোনো নির্বাচন হতে পারবে না। পরিষ্কার কথা। শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক জনসভায় বললেন স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন নয়, যারা এই নির্বাচনে অংশ নেবেন তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন।
এবং সেই নির্বাচন বয়কট করার জন্য হরতাল ডাকা হলো। হরতালের আগে একটা মশাল মিছিল হবে, সেই মশাল মিছিলে আসার কথা শেখ হাসিনার, আসার কথা বাকশালের তৎকালীন নেতা আব্দুর রাজ্জাকের, আসার কথা বেগম খালেদা জিয়া, আসার কথা কমিউনিস্ট পার্টির নেতাদের। কিন্তু সেই মশাল মিছিলের স্মৃতি নিয়ে হায়দার আকবর খান রণ, একজন প্রখ্যাত রাজনীতিবিদ, তিনি তার স্মৃতিকথায় কিছু মজার তথ্য দিয়েছেন। মশাল মিছিলের জন্য সবাই অপেক্ষা করছে, ছোটোখাটো নেতৃবৃন্দ চলে এসেছে, তারা অপেক্ষা করছে কখন আসবেন শেখ হাসিনা, কখন আসবেন কমরেড মোহাম্মদ ফরহাদ, কখন আসবেন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা এলেন না, কমিউনিস্ট পার্টির ফরহাদ সাহেব তিনিও এলেন না, কেবল এলেন বেগম খালেদা জিয়া। এবং এরশাদ এই ঘটনা দেখে আরও ক্ষুব্ধ হলেন। তিনি হুট করে টেলিভিশনে একটা তাৎক্ষণিক ভাষণ দিলেন এবং তিনি বললেন যে কোনো অবস্থাতে নির্বাচন বানচাল করার চেষ্টা যারা করবে বা বয়কট করার চেষ্টা যারা করবে তাদেরকে তিনি ছাড় দেবেন না। কিন্তু এরশাদ এই হুমকির আড়ালে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করতে থাকলেন এবং সেই কাজের ফলশ্রুতি হিসেবে আমরা দেখলাম এরশাদ সাহেব যে নির্বাচন করলেন সেই নির্বাচনে ঠিক শেখ হাসিনা যোগ দিলেন জামাতও, তারা এরশাদের সাথে নির্বাচনে গেলেন। শুধু তাই না, নির্বাচনের একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনা সেই সময় প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে ভাষণ দেবার সুযোগ পেলেন। এরশাদ যে তারিখ নির্বাচনের ঘোষণা করেছিলেন 1986 সালের 7ই মে, ওই তারিখে নির্বাচন হলো এবং আওয়ামী লীগ বিপুলভাবে পরাজিত হলো। এরশাদ সাহেব সেই নির্বাচনে পেলেন 153টা আসন, আর আওয়ামী লীগ পেল 76টি আসন, জামাত 10টির মতো আসন। এই নির্বাচন করেও এরশাদের শেষ রক্ষা হলো না। আন্দোলন দিনে দিনে প্রবলতর হতে লাগলো। এরশাদের পদত্যাগের দাবিতে রাজপথে কর্মীরা নিয়মিত মিছিল মিটিং করলেন। বেগম খালেদা জিয়াকে রাজপথে ভীষণভাবে সক্রিয় দেখা গেল এবং শেষমেশ 1990 সালে এরশাদ পদত্যাগ করলেন। এরশাদও শেখ হাসিনার মতো পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালাতে চেয়েছিলেন। এরশাদের মধ্যপ্রাচ্যে এক বন্ধু ছিল, তার নাম হানি সালাম, ভীষণ ধনাঢ্য একজন লোক। তিনি একটা বোয়িং বিমান বাংলাদেশ বিমানবন্দরে রেখেছিলেন এরশাদকে নিরাপদে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি তখন এতটাই জটিল ছিল যে এরশাদ পালাতে পারলেন না, তাকে যেতে হলো জেলখানায়। এরপর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের দায়িত্ব নিলেন এবং তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেন এবং সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো 1991 সালে। 1991 সালে নির্বাচনের সময় আমি বেশ ছোট। নির্বাচনের সেই দিনগুলো আমার চোখে এখনো ভাসে। 1991 সালে নির্বাচনে সবাই ধরে নিয়েছিলেন আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হবে, তারা ভূমিধস বিজয় পাবে, কেননা আওয়ামী লীগ মানে রাজনৈতিক দল হিসেবে ভীষণ সংগঠিত একটা দল। ওইদিকে বিএনপি সব আসনে ঠিকমতো প্রার্থীও দিতে পারছিল না। এমনকি শেখ হাসিনা নির্বাচিত হবার পর তার মন্ত্রিসভায় কারা কারা থাকবেন সেটিও ঠিক করে ফেলেছিলেন এবং নির্বাচনের ফলাফল তখন বিটিভিতে দেখানো হচ্ছিল। রাত জেগে বিভিন্ন সিনেমার ফাঁকে ফাঁকে নির্বাচনের রেজাল্ট ঘোষণা করা হচ্ছিল। রাত জেগে সবাই আমরা সেই নির্বাচনের ফলাফল দেখছিলাম এবং ভোরের দিকে স্পষ্ট হয়ে গেল যে নির্বাচনে একটা মহা ভূমিকম্প হয়ে গেছে। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে 300 আসনের মধ্যে 140টা আসন পেল। আওয়ামী লীগ পেল মাত্র 88টা আসন। বেগম খালেদা জিয়া 5টি আসনে দাঁড়িয়েছিলেন, তিনি 5টি আসনে বিপুল ভোটে নির্বাচিত হলেন। এরশাদ তখন জেলখানায় বন্দী, জেলখানা থেকে তিনি নির্বাচন করলেন 5টি আসনে, তিনিও 5টি আসনে নির্বাচিত হলেন। শেখ হাসিনা তিনি নির্বাচন করেছিলেন 3টি আসনে। একটা হচ্ছে পুরান ঢাকায়, তার অপোজিশনে ছিল তৎকালীন তরুণ নেতা সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকার কাছে শেখ হাসিনা বিপুল ভোটে পরাজিত
হলেন। আরেকটি আসন, সেটাও ঢাকায় ছিল, ঢাকার তেজগাঁ টঙ্গী আসন। এইখানে তিনি মেজর মান্নানের কাছে শেখ হাসিনা পরাজিত হলেন। শেখ হাসিনা কেবল টিকে গেলেন তার নিজ জেলা টুঙ্গিপাড়ার একটি আসন থেকে তিনি নির্বাচিত হলেন এবং শেষমেশ তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে সংসদে শপথ নিলেন এবং বেগম খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আমরা বলতে পারি বেগম জিয়ার রাজনৈতিক জীবনের দ্বিতীয় অধ্যায় এখান থেকেই শুরু হলো। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, দেশ চালাতে লাগলেন, এরপর আরও লম্বা অনেক 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 গল্প। তবে সেই গল্প সংক্ষিপ্ত করে আমি চলে আসবো একটা জায়গায়, যখন এই বেগম জিয়াকে রাজনীতি থেকে, নির্বাচন থেকে দূরে রাখা হলো এবং বেগম জিয়ার আশ্রয় হলো জেলখানায়। আমি তখন ওয়াশিংটন ডিসিতে বেনার নিউজে কাজ করি। হঠাৎ একটা পত্রিকায় দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ইন্টারভিউ দিয়েছেন। তিনি বেগম জিয়ার সাথে কারাগারে দেখা করতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং যথারীতি মির্জা ফখরুল ইসলামের ইন্টারভিউ এখন খুব গুরুত্ব দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়, কিন্তু সেই সময় হতো না। কাজে খুব ছোট্ট করে একটা জায়গায় ছাপা হয়েছে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বেগম জিয়া জেলখানায় খুবই খারাপ অবস্থার মধ্যে আছেন, খুবই নোংরা ভয়ঙ্কর পরিবেশ জেলখানার, এবং সেখানে বড় বড় ইঁদুর রাত্রেবেলায় দৌড়াদৌড়ি করে বা বড় বড় ইঁদুর ছেড়ে দেয়া হয়। এই খবরটা দেখে আমি বেশ চমকালাম এবং আমি তখন আমার সাথে বিএনপির কারো যোগাযোগ ছিল না। আমি তখন সবে পরিচিত হয়েছি AK ওয়াহিদুজ্জামান নামে বিএনপির এক নেতার সাথে। আমি তাকে জাস্ট কৌতূহল থেকে ফোন দিলাম যে আচ্ছা, এরকম মির্জা ফখরুল বলেছেন, এটা কি আসলে ঠিক কিনা? তো ওয়াহিদুজ্জামান তিনি আমাকে কয়েকটা টিপস দিলেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই ঘটনার সত্যি, বেগম জিয়ার কারাগারে এই অবস্থা রয়েছে এবং ঘটনাটা সত্যি। তখন একটা আইডিয়া আমার মাথায় আসলো যে বেগম জিয়ার কারাগারে কি পরিস্থিতিতে রয়েছেন এই ব্যাপারে দুই রকম বক্তব্য পাওয়া যাচ্ছে। আর শেখ হাসিনা সরকার বলছে কারাগারে তিনি যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তিনি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। ওইদিকে বিএনপি অভিযোগ করছে যে তার অবস্থা ভালো না, আর বেগম জিয়া তো নিজে কথা বলতে পারছেন না, কারণ তিনি তো কারাগারে বন্দী। তখন আমি যখন আমার বসের সাথে কথা বলছিলাম, কথা বলার এক পর্যায়ে আমি বললাম কোনোভাবে যদি একটা ক্যামেরা কারাগারের ভেতরে ঢুকানো যেত, জাস্ট কথার কথা হিসেবে। তারপর একটা মাথায় আইডিয়া আসলো। আইডিয়াটা কিভাবে? সেটি হচ্ছে মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় ক্যামেরা। আমরা যদি বেগম জিয়ার সাথে যারা যারা দেখা করেছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলি, কথা বলে তারা তাদের চোখে বেগম জিয়াকে কিভাবে দেখেছেন সেটার বর্ণনা শুনে যদি আমরা ছবি আঁকি, তাহলে সেটা তো ক্যামেরারই কাজ করলো। ফাইনালি সেই রিপোর্টটা প্রকাশ পেল। বহুত ঝামেলা হয়েছিল সেই প্রকাশ করার সময়। আমার কয়েকদিন পর বাংলাদেশে যাবার কথা, এই রিপোর্টে আমার নাম আমি দিলাম না এবং এই রিপোর্টটি সেই সময় সাড়া ফেলে দিল, ভীষণভাবে সাড়া ফেলে দিল। এবং এই রিপোর্টের কারণে 5ই আগস্টের পর আমি যখন ঢাকায় যাই নভেম্বর মাসে, তখন আমাকে সেই AK ওয়াহিদুজ্জামান, যার ডাকনাম অ্যাপোলো ভাই, উনি আমাকে ফোন দিয়ে বললেন আপনি আজকে রাত্রে 10টার দিকে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন, খালাম্মা আপনার জন্য অপেক্ষা করছে। আমি শুনে অবাক হয়ে গেলাম, কেননা আমি অফিসের কাজে ঢাকায় খুব স্বল্প সময়ের জন্য গিয়েছি, বোধহয় 10 দিনের একটা ট্যুর ছিল এবং আমার অফিসের কাজ শেষ হয়েছে। আমি হোটেল থেকে বেরিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছি আমার মার সাথে দেখা করার জন্য। সেই সময় এই ফোন। আমি অ্যাপোলো ভাইকে প্রথমে বললাম যে ডেটটা চেঞ্জ করা যায় কিনা। অ্যাপোলো ভাই শুনে হাসলেন এবং আমি তখন বুঝলাম যে আমি খুব বোকার মতো কথা বলছি, কারণ বেগম খালেদা জিয়ার সাথে দেখা করা এত সহজ না। আমি যে সুযোগটা পেয়েছি সেটা অনেক অনেক বড় একটা সুযোগ।
আমি বাস ঘুরিয়ে আবার হোটেলে গিয়ে উঠলাম এবং আমি ফোন দিলাম জীবন আহমেদকে, বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফার আই হ্যাভ এভার সিন। জীবনকে আমি ফোনে বললাম যে এইরকম একটা অ্যাসাইনমেন্ট আছে, তুই আর আমি একসাথে যাব, কিন্তু পুরো ব্যাপারটা গোপন রাখতে হবে এবং কোনোভাবে এই টাইমটা যাতে মানে মিস না করি, এর জন্য আমি আগেই চলে গেলাম হচ্ছে গুলশানে, একটা কফি শপে বসলাম। একটু পরে জীবন আসলো এবং সেই সময় আমি খেয়াল করলাম যে আমার কেমন জানি পালপিটেশন হচ্ছে বা এক ধরনের অস্থির লাগছে। এবং আমার খেয়াল আছে আমার সাথে বন্ধু ছিল জুয়েল, সে একটা ফার্মেসি থেকে একটা রিল্যাক্সেশনের ওষুধ এনে দিল, আমি সেটা খেলাম। এরপর আমি আমার আরেক বন্ধুর গাড়িতে উঠলাম, আমরা ফিরোজাতে গেলাম। পেছন জীবন যেহেতু বাইক চালায়, সে বাইক নিয়ে আসছে এবং আমরা বেগম খালেদা জিয়ার বাসার সামনে গেলাম এবং দেখলাম সেখানে একটা ছোটোখাটো নিরাপত্তা ব্যবস্থা আছে, মানে একটা প্রাইভেট নিরাপত্তা বাহিনী, তারা ওইখানে তাদের একটা স্টেশনের মতো আছে, একটা ছোট চৌকির মতো আছে, ওইখানে তারা পাহারা দিচ্ছেন। তো আমি তো খুবই কনফিডেন্ট যে আমি তো বেগম জিয়ার অতিথি, কাজে আমি সরাসরি গিয়ে ফিরোজার যে বাইরের দরজাটা ওইখানে নক করা শুরু করলাম, লোহার যে দরজা। এইটা দেখে সিকিউরিটির লোকজন চলে আসলো, এসে আমাকে ভাই আপনি কেন নক করছেন, আপনি কোথা থেকে আসছেন, অমুক তমুক। আমি বললাম বেগম খালেদা জিয়ার সাথে আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। এই কথা শুনে তারা হেসে দিলেন। আমি যেটা বুঝলাম যে প্রতিদিন অনেক মানুষ এভাবে আসে, এসে গেটে এসে দাবি করে যে আমাদের সাথে বেগম জিয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা তার সাথে দেখা করব। কাজেই সেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের বললো যে আপনারা এখান থেকে ফোটেন, আপনারা দরকার হলে পার্টি অফিসে যান, আপনাদের কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে ওইখানে গিয়ে বুঝেন, এইখানে কোনো কাহিনী চলবে না। আমি পড়ে গেলাম বিপদে, কারণ আমি তখন ঢাকায়, রাত বাজে 10টা, আর সেই সময় অ্যাপোলো ভাই থাকেন বিদেশে, ওনার সাথে টাইম ম্যাচ করবে কিনা আমি সমানে অ্যাপোলো ভাইকে কল দিয়েই যাচ্ছি। মানে এটা একটা, মানে উনি যদি ফোন না ধরে তাহলে এই সিকিউরিটি গার্ডগুলোর কাছে মানে আমি তো ভালো নাজেহাল হবই। জীবন তো অলরেডি একটু তর্কাতর্কিও লাগিয়ে দিয়েছে সেই সিকিউরিটি গার্ডদের সাথে। এবং মজার ব্যাপার হচ্ছে অ্যাপোলো ভাই ফোন ধরলেন এবং ফোন ধরে উনি পুরো ব্যাপারটা শোনার আগে বলে আমি বুঝছি হচ্ছে আপনি একটু দাঁড়ান, আপনার সিকিউরিটির জন্য এবং অন্যান্য ব্যাপারের কারণে এইটাকে অফিসিয়ালি আমরা কোথাও নোট করে রাখিনি, যে জন্য এই মিসকমিউনিকেশনটা হচ্ছে, আপনি কিছুক্ষণের মধ্যেই খবর পাবেন। এবং অ্যাপোলো ভাইয়ের কথা শেষ হওয়ার আগেই দেখলাম দরজা খুলে গেল, ডাক্তার জাহিদ এবং আরও অন্যান্যরা পুরো দলবল সহ বেরিয়ে এসেছেন এবং আমাকে তারা, আমার মতো একজন তুচ্ছ মানুষকে তারা প্রবল সম্মানের সাথে ভেতরে নিয়ে গেলেন। সেখানে আমরা গিয়ে 5 মিনিট বসলাম, তারপর কিছু ড্রেস আপ করলাম যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, এবং তারপর আমরা দোতলায় গেলাম তার সাথে দেখা করতে। এবং বেগম খালেদা জিয়ার সাথে আমার 40 মিনিট কথা হলো। উনি অসম্ভব স্নেহ নিয়ে আমার সাথে কথা বললেন। আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগলো, সেটি হচ্ছে যে সেখানে বেগম জিয়ার পুত্রবধূ শর্মিলী ম্যাডাম উনিও ছিলেন, উনিও বললেন, সেই রিপোর্টটার প্রশংসা করলেন, বললেন এই রিপোর্টটা বেগম জিয়া যখন কারাগারে বন্দী, এই রিপোর্টটা তাদের পরিবারের সকল সদস্য দেখেছে। এবং এক পর্যায়ে মানে অনেক কথাই হচ্ছিল, সব কথা এখন আমি বলতে যাচ্ছি না। তো আমি একটা জিনিস বিশেষভাবে খেয়াল করলাম, বেগম খালেদা জিয়া শেখ হাসিনা সম্পর্কে একটি কটু বাক্য, একটি নেগেটিভ বাক্য, একটি প্রতিশোধমূলক বাক্য, একটি ঘৃণামূলক বাক্য উচ্চারণ করলেন না, একেবারেই না। পেছন থেকে আমি জীবন তো তার ক্যামেরা নিয়ে রেডি, কখন সে ছবি তুলবে, আমি পাশে দাঁড়ানো। এক পর্যায়ে ডক্টর জাহিদ উনি বললেন যে ম্যাডাম এরা তো বিদেশ থেকে এসেছে, এরা আপনার একটা ছবি নেবেন, আপনি যদি একটু সুযোগ দিতেন। বেগম খালেদা জিয়া সরাসরি বলে দিলেন কোনো ছবি তোলা যাবে না। তার পুত্রবধূ একবার বললেন যে মা, একবার উনি না করে দিলেন।
জীবন তখন বলছিল বারবার, ম্যাডাম একটা ছবি মনে করে দিলেন। আমি তাকিয়ে আছি এবং আমি এক পর্যায়ে শুধু একটু হেসে বললাম, খালাম্মা আমি অনেক দূর থেকে আসছি, আমি আপনার সাথে একটা ছবি তুলবো না? এই কথা শোনার পর তিনি হেসে দিলেন এবং আমাকে বললেন, একটা ছবি তোলো। এবং আমি যেটা বেশ অবাক হলাম, উনি আমাকে কিন্তু ছবি তোলার জন্য ডিরেকশন দিচ্ছিলেন, তুমি এদিকে না, তুমি এদিকে আসো, এদিকে লাইটটা ঠিক আছে, তুমি এদিকে এসে দাঁড়াও। আচ্ছা, আমি দাঁড়ালাম, তারপর ছবি তোলা হলো। জীবনে এই ফাঁকে ম্যাডামের কিছু পোর্ট্রেট নিয়ে ফেললেন। ম্যাডামও বলছিলেন যে এই দিক থেকে তোলো, ওই দিক থেকে তোলো না। এবং ছবি তোলার সময় আমি খেয়াল করলাম বেগম খালেদা জিয়ার পাশে একটা ফটো ফ্রেমের মতো আছে, সেইখানে জাইমার ছবি। এই ব্যাপারটা আমাকে খুব বেশি ইমোশনাল করে ফেললো, কারণ আমার মা, সেও হচ্ছে আমার বড় মেয়ে রশ্মি, তার ব্যাপারে সে খুবই কি বলবো, খুবই দুর্বল এবং সে সবসময় রশ্মির ছবিটা পাশে রাখে। তো খালাম্মা আমাকে বললেন যে তুমি কিন্তু আজকে খেয়ে যাবা। তো আমি তাকে বুঝাই বললাম যে আমি আপনার এখান থেকে বের হয়ে আমি মানিকগঞ্জ যাব, ওখানে আমার মা রান্না করে রাখছে, আমি ওটা খাবো, আপনি আমাকে আজকে ক্ষমা করেন। তো উনি আমাকে একটু কড়া চোখে তাকালেন এবং তিনি বললেন, না, তুমি কিছু হলেও খাবো, তুমি চা মিষ্টি খাও। এবং আমার যে ডায়াবেটিস, আমি আর বললাম না, জি। তারপর আমি ওখানে নিচে নেমে ডাইনিং টেবিলে বসে আমার যতদূর মনে পড়ে চা, একটা আমি লাল চা দিতে বলেছিলাম, লাল চা, আমাকে মিষ্টি প্যাটিসের মতো কিছু ব্যাপার, এবং আমাকে বেগম খালেদা, আমি তো যেহেতু বিএনপির অধিকাংশ নেতাদেরকে চিনি না, পরে তাদেরকে টিভিতে দেখেছে যে তারা সকলেই বড় বড় নেতা, তারা বললেন যে বেগম জিয়ার বাসায় এসে কেউ না খেয়ে যেতে পারে না। এবং বসে খেলাম, খোঁজ খবর নিলাম। উপরেও বেগম জিয়ার সাথে যখন কথা হচ্ছিল, তিনি তখন মানে তিনি তখনও লন্ডনে যাননি, তিনি লন্ডনে যাবেন, এবং এমন একটা কথা হচ্ছিল যে তিনি লন্ডন থেকে হয়তো আমেরিকায় সেই সময় জন হপকিন্স হসপিটালে চিকিৎসার জন্য আসবেন। আমি খালাম্মাকে বললাম যে আমার বাসা থেকে জন হপকিন্স 1.5 ঘন্টার ড্রাইভ। এই তো এই স্মৃতিটা আমার জীবনে যে অল্প কিছু সঞ্চয় আছে, সেই সঞ্চয়ের মধ্যে থাকবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেগম খালেদা জিয়ার জন্য অশেষ প্রার্থনা। গোটা জীবন তিনি যেভাবে লড়াই করে গেছেন, আজকে হাসপাতালে থেকেও তিনি যে লড়াইটা করছেন, আমি বেগম জিয়াকে দেখে যত না মুগ্ধ, তার এই নিরন্তর লড়াই আমাকে মুগ্ধতার একদম সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছে। এরশাদ ভাবলেন এখনই সুযোগ, সাত্তারকে দিয়ে অনেকগুলো কাজ তিনি করিয়ে নেবেন। এরশাদ সেই সময়ে ডিপ্লোম্যাট পত্রিকা একটা ইন্টারভিউ দিলেন, এবং ইন্টারভিউতে তিনি বাংলাদেশ রাষ্ট্র নিয়ে একটা নতুন আইডিয়ার কথা বললেন। আইডিয়াটা হচ্ছে, বাংলাদেশে সেই সময় অনেকগুলো কু হয়েছিল। সেনাবাহিনীর এক অংশের হাতে নিহত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান, আরেকটা ছোট্ট অংশের হাতে নিহত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং সেনাবাহিনীতে অজস্র কু এবং পাল্টা কু হয়েছে। কাজেই এরশাদ যে প্রপোজালটা দিলেন সেটি অভূতপূর্ব। তিনি বললেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর একটা সরাসরি ভূমিকা থাকবে, এবং এই ভূমিকা সাংবিধানিকভাবে স্বীকৃত হতে হবে। কাইন্ড অফ সাংবিধানিক মার্শাল ল বা মিলিটারি লর মতো কিছু একটা। এবং
এরশাদ সাত্তার সাহেবকে চাপ দিলেন বা সাত্তার সাহেবকে প্রভোগ করার চেষ্টা করলেন, কনভিন্স করার চেষ্টা করলেন সাত্তার সাহেব যেন সংবিধানে পরিবর্তন আনেন এবং সংবিধান সংশোধন করে সেনাবাহিনীকে রাষ্ট্র পরিচালনায় সরাসরি সুযোগ তৈরি করে দেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাত্তার সাহেব এই কাজটা করলেন না এবং এরশাদ সাহেব ভীষণ চটে গেলেন। এরশাদ সাহেব দেখলেন এ তো মহা বিপদ। সাত্তার সাহেব কেবল তার মন্ত্রী পরিষদ ক্যাবিনেট গোছাচ্ছেন, এর মধ্যে এরশাদ সাহেব কয়েকজন বিখ্যাত সাংবাদিককে তার ক্যান্টনমেন্টের অফিসে বা বাসভবনে ডাকলেন। এই বিখ্যাত সাংবাদিকরা হলেন ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জু, হলিডের এনায়েতুল্লাহ খান, বিচিত্রা শাহাদাত চৌধুরী এবং বিবিসির সংবাদদাতা আতাউস সামাদ। এরশাদ সাহেব তাদের সাথে একান্তে কথা বললেন এবং একটা চোথা ধরিয়ে দিলেন যে এই চোথাটা যেন পরের দিন সকল পত্রপত্রিকায় বা মিডিয়াতে যাতে আসে। এই চোথার মূল বক্তব্য ছিল সেটাই যেটা এরশাদ ডিপ্লোম্যাট পত্রিকার ইন্টারভিউতে বলেছিলেন, যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা থাকতে হবে সাংবিধানিকভাবে। পরদিন সকল সংবাদপত্রে এই খবরটা ছাপা হলো এবং এই খবরটা সাত্তার সাহেব নিজেও পড়লেন। সাত্তার সাহেবকে তার পরামর্শকরা এবং তার মন্ত্রিসভার সদস্যরা এই কথা বললেন যে এরশাদ সাহেব এই সাক্ষাৎকারের মাধ্যমে বা এই বক্তব্যের মাধ্যমে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন। একজন সেনাপ্রধান হিসেবে তিনি কখনোই রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে কোনো নসিহত করতে পারেন না। কাজেই সাত্তার সাহেবের উচিত হবে প্রেসিডেন্ট হিসেবে এখনই এরশাদ সাহেবকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেয়া। এই খবর এরশাদ সাহেবের কাছে পৌঁছালো এবং তিনি সাথে সাথে ছুটে আসলেন সাত্তার সাহেবের কাছে। সাত্তার সাহেবের সামনে তিনি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করলেন, এক, তিনি কোনোভাবেই সাত্তার সাহেবের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত ঘটাবেন না। দুই, তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় সাত্তার সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক কূ হবে না। বিপদ সাত্তার সাহেবের ছিল, সাত্তার সাহেব ঠিক মতো সরকার চালাতে পারছিলেন না। তার মন্ত্রিসভারা দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল। একটা ভাগ সাত্তার সাহেবের কথা শুনতো আর একটা ভাগ সাত্তার সাহেবের কথা শুনতো না। তারা তলে তলে জেনারেল এরশাদের সাথে এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ রাখত। সেই সময় সাত্তার সাহেবের মনে হলো যে তাকে সহযোগিতা করার জন্য একজন অভিজ্ঞ রাজনীতিবিদ দরকার। বলা বাহুল্য, ব্যারিস্টার মওদুদ কিন্তু জিয়াউর রহমানের মন্ত্রিসভারও সদস্য ছিলেন, তিনি ছিলেন উপপ্রধানমন্ত্রী। কিন্তু জিয়াউর রহমানের সাথে তার সম্পর্কের অবনতি হওয়ায় তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভা থেকে ছিটকে পড়েন। যাই হোক, সেই ছিটকে পড়া মন্ত্রীকেই সাত্তার সাহেব ডেকে পাঠালেন এবং বললেন যে আপনি আমাদের এই সরকারে জয়েন করেন এবং আমাদেরকে আপনি নানানভাবে হেল্প করার চেষ্টা করেন। এই কথাটা এরশাদ সাহেবের কানে গেল এবং এরশাদ সাহেব তখন উল্টো কাজ করলেন। তিনি মওদুদকে ডেকে পাঠালেন। মওদুদ সাহেবকে তিনি বুঝালেন সাত্তার সাহেবের সরকার অসম্ভব দুর্বল, সাত্তার সাহেবের ব্যক্তিত্ব দুর্বল, তিনি ঠিকভাবে সরকার চালাতে পারছেন না, এই সরকার হয়তো বেশি দিন টিকবেও না। কাজেই ব্যারিস্টার মওদুদের মতো একজন হাই প্রোফাইল লোকের উচিত হবে না সাত্তার সাহেবের সাথে মন্ত্রিসভায় যোগ দেয়া। ব্যারিস্টার মওদুদ তুখোর বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি এরশাদের অভিপ্রায়টা বুঝতে পারলেন এবং ব্যারিস্টার মওদুদ সাত্তার সাহেবকে জানিয়ে দিলেন তিনি সাত্তার সাহেবের সাথে মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না। ব্যারিস্টার মওদুদ সাত্তার সাহেবের সরকারে জয়েন না করার ফলে সাত্তার সাহেব বেশ ঘাবড়ে গেলেন। তখন বিএনপির অবস্থাও ততটা ভালো না। বিএনপির ভেতর চলছে নানান ধরনের অন্তকন্দল এবং বিএনপির একটা অংশ চাইছিলেন যে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়া যেন বিএনপির হাল ধরেন এবং বিএনপির রাজনীতিতে আসেন এবং সরকারে তার ভূমিকাটা পালন করেন। সাত্তার সাহেব যখন দেখলেন ব্যারিস্টার মওদুদকে কোনোভাবেই
তিনি তার দলে বা সরকারে ফেরাতে পারলেন না, তখন তিনি নিরুপায় হয়ে গেলেন বেগম খালেদা জিয়ার কাছে এবং বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের উপরাষ্ট্রপতি হবার জন্য তিনি অফার দিলেন। বেগম জিয়া সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এর বদলে বেগম জিয়া 1982 সালের জানুয়ারি মাসের 3 তারিখে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। এইখানে আপনাদের ডেটগুলো আবারও মনে করিয়ে দিই। জিয়াউর রহমান নিহত হলেন 1981 সালের 30 মে। বেগম খালেদা জিয়া বিএনপিতে যোগ দিলেন 1982 সালের 3রা জানুয়ারি। যাই হোক, জানুয়ারি মাসে বেগম জিয়া বিএনপিতে যোগ দিলেন এবং তিনি ক্রমান্বয়ে জনপ্রিয় থেকে জনপ্রিয় নেতৃত্বে পরিণত হচ্ছেন। সেইটা দেখে এরশাদ এবং সামরিক গোয়েন্দা সংস্থার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বেগম খালেদা জিয়া জানুয়ারিতে বিএনপিতে জয়েন করলেন, ঠিক তার 2 মাস পর মার্চ মাসে এরশাদ ক্ষমতা দখল করলেন। বিচারপতি সাত্তারকে তিনি অপসারণ করলেন এবং তিনি সারা দেশে মার্শাল ল জারি করলেন, সংসদ ভেঙে দিলেন, সংবিধান স্থগিত করলেন এবং তিনি নিজেকে প্রধান সামরিক প্রশাসক হিসেবে ঘোষণা দিলেন। এইখানে একটা মজার বিষয় আপনাদের খেয়াল করতে হবে, সেটি হচ্ছে এরশাদ সাহেব কিন্তু নিজে রাষ্ট্রপতি হলেন না। তিনি সাত্তার সাহেবকে রাষ্ট্রপতির চেয়ার থেকে সরিয়ে দিয়ে ওই চেয়ারে এনে বসালেন বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি আ.ফ.ম. আহসানুল্লাহ চৌধুরীকে। আবুল ফজল মোহাম্মদ আহসানুল্লাহ চৌধুরীর নামটা বেশ বড় এবং আমি ঠিক জানি না আমার দর্শকদের মধ্যে কারা কারা জানেন এই আ.ফ.ম. আহসানুল্লাহ চৌধুরী একসময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। যদি জেনে থাকেন আমাদেরকে কমেন্টে জানান। যাই হোক, যেটা বললাম যে এরশাদ সাহেব কেন রাষ্ট্রপতি হলেন না, কেননা এরশাদ সাহেবের লক্ষ্য ছিল সুদূর প্রসারী। তিনি রাষ্ট্রপতি হবেন এই লক্ষ্যে আগাচ্ছিলেন, কিন্তু তিনি চাইছিলেন একটা নির্বাচনের মাধ্যমে, একটা লোক দেখানো নির্বাচনের মাধ্যমে তিনি যেন রাষ্ট্র ক্ষমতায় আসেন। তবে এরশাদ রাষ্ট্রপতি না হলেও তিনি কিন্তু নানান ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেললেন। যেমন তিনি প্রধান সামরিক প্রশাসক হবার পর প্রথমে ঘোষণা দিলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবেন এবং তিনি জিয়াউর রহমানের কিছু চালু প্রকল্প ছিল সেই প্রকল্পগুলো তিনি বন্ধ করে দিলেন। তিনি বেশ কিছু মন্ত্রীকে, যারা বিএনপির আমলে মন্ত্রী ছিল, তাদেরকে কিছু নেতাকে জেলে পুরলেন। তিনি ঢাকার নাম বদলালেন না, বাট নামের বানানটা বদলালেন, মানে ঢাকা থেকে ঢাকা করলেন। এবং তৃতীয় যে কাজটা করলেন সেটা বেশ ইন্টারেস্টিং। সেই সময় ইনকিলাবের সম্পাদক ছিলেন মাওলানা মান্নান। এই মাওলানা মান্নান একই সাথে মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। এরশাদ সাহেব এবং মাওলানা মান্নান মিলে ঢাকায় মাদ্রাসা শিক্ষকদের একটা মহাসমাবেশ ডাকলেন এবং সেখানে এরশাদ সাহেব একটা আবেগঘন বক্তৃতা দিলেন। সেই বক্তৃতায় তিনি বললেন, এখন থেকে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে কোনো আলপনা আঁকা হবে না, শহীদ মিনারে এখন থেকে মিলাদ মাহফিল হবে। এবং এরশাদের এই কথা শুনে অন্য রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের কপালে আবারও চিন্তার ভাঁজ পড়ল। এরশাদ কি তাহলে বাংলাদেশকে একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন, নাকি এরশাদ ধর্মকে ব্যবহার করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন? তবে এরশাদ যেই চেষ্টাই করুন না কেন, এরশাদ নিজে স্বস্তিতে ছিলেন না, কেননা ক্রমান্বয়ে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা বাড়ছিল এবং বিএনপি ক্রমান্বয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হচ্ছিল। এরশাদ যখন কিছু কাজ করলেন যে কাজে তিনি অসম্ভব দক্ষ, তিনি চেষ্টা করলেন বিএনপি থেকে লোক ভাগিয়ে এনে নিজে একটা রাজনৈতিক দল করার জন্য, এবং তিনি সেই বিশ্বস্ত লোক বিএনপির ভেতর পেয়েও গেলেন। এই শামসুল হুদা চৌধুরী এবং এম এ মতিন মিলে
মিরপুরে বিএনপির একটা সম্মেলন করলেন মিরপুর বিউটি সিনেমা হলে, এবং তারা ঘোষণা দিলেন বিএনপির নতুন কমিটি গঠন করা হলো। সেই কমিটির নতুন চেয়ারম্যান হলেন হুদা এবং ভাইস চেয়ারম্যান হলেন এম এ মতিন, এবং বিএনপির সেই সময়কার চেয়ারম্যান বা প্রেসিডেন্ট আব্দুস সাত্তারকে বহিষ্কার করা হলো এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়াকেও বিএনপি থেকে বহিষ্কার করা হলো। আসলেন সাত্তার সাহেবের কাছে। সাত্তার সাহেবের সামনে তিনি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করলেন, এক, তিনি কোনোভাবেই সাত্তার সাহেবের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত ঘটাবেন না। দুই, তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় সাত্তার সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক কূ হবে না। বিপদ সাত্তার সাহেবের ছিল, সাত্তার সাহেব ঠিক মতো সরকার চালাতে পারছিলেন না। তার মন্ত্রিসভারা দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল। একটা ভাগ সাত্তার সাহেবের কথা শুনতো, আর একটা ভাগ সাত্তার সাহেবের কথা শুনতো না। তারা তলে তলে জেনারেল এরশাদের সাথে এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ রাখত। সেই সময় সাত্তার সাহেবের মনে হলো যে তাকে সহযোগিতা করার জন্য একজন অভিজ্ঞ রাজনীতিবিদ দরকার। বলা বাহুল্য, ব্যারিস্টার মওদুদ কিন্তু জিয়াউর রহমানের মন্ত্রিসভারও সদস্য ছিলেন, তিনি ছিলেন উপপ্রধানমন্ত্রী। কিন্তু জিয়াউর রহমানের সাথে তার সম্পর্কের অবনতি হওয়ায় তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভা থেকে ছিটকে পড়েন। যাই হোক, সেই ছিটকে পড়া মন্ত্রীকেই সাত্তার সাহেব ডেকে পাঠালেন এবং বললেন যে আপনি আমাদের এই সরকারে জয়েন করেন এবং আমাদেরকে আপনি নানানভাবে হেল্প করার চেষ্টা করেন। এই কথাটা এরশাদ সাহেবের কানে গেল এবং এরশাদ সাহেব তখন উল্টো কাজ করলেন। তিনি মওদুদকে ডেকে পাঠালেন, মওদুদ সাহেবকে তিনি বুঝালেন সাত্তার সাহেবের সরকার অসম্ভব দুর্বল, সাত্তার সাহেবের ব্যক্তিত্ব দুর্বল, তিনি ঠিকভাবে সরকার চালাতে পারছেন না, এই সরকার হয়তো বেশি দিন টিকবেও না। কাজেই ব্যারিস্টার মওদুদের মতো একজন হাই প্রোফাইল লোকের উচিত হবে না সাত্তার সাহেবের সাথে মন্ত্রিসভায় যোগ দেয়া। ব্যারিস্টার মওদুদ তুখোর বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি এরশাদের অভিপ্রায়টা বুঝতে পারলেন এবং ব্যারিস্টার মওদুদ সাত্তার সাহেবকে জানিয়ে দিলেন তিনি সাত্তার সাহেবের সাথে মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না। ব্যারিস্টার মওদুদ সাত্তার সাহেবের সরকারে জয়েন না করার ফলে সাত্তার সাহেব বেশ ঘাবড়ে গেলেন। তখন বিএনপির অবস্থাও ততটা ভালো না, বিএনপির ভেতর চলছে নানান ধরনের অন্তকন্দল এবং বিএনপির একটা অংশ চাইছিলেন যে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়া যেন বিএনপির হাল ধরেন এবং বিএনপির রাজনীতিতে আসেন এবং সরকারে তার ভূমিকাটা পালন করেন। সাত্তার সাহেব যখন দেখলেন ব্যারিস্টার মওদুদকে কোনোভাবেই তিনি তার দলে বা সরকারে ভেড়াতে পারলেন না, তখন তিনি নিরুপায় হয়ে গেলেন বেগম খালেদা জিয়ার কাছে এবং বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের উপরাষ্ট্রপতি হবার জন্য তিনি অফার দিলেন। বেগম জিয়া সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এর বদলে বেগম জিয়া 1982 সালের জানুয়ারি মাসের 3 তারিখে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। এইখানে আপনাদের ডেটগুলো আবারও মনে করিয়ে দিই। জিয়াউর রহমান নিহত হলেন 1981 সালের 30 মে, বেগম খালেদা জিয়া বিএনপিতে যোগ দিলেন 1982 সালের 3রা জানুয়ারি। যাই হোক, জানুয়ারি মাসে বেগম জিয়া বিএনপিতে যোগ দিলেন এবং তিনি ক্রমান্বয়ে জনপ্রিয় থেকে জনপ্রিয় নেতৃত্বে পরিণত হচ্ছেন। সেইটা দেখে এরশাদ এবং সামরিক গোয়েন্দা সংস্থার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বেগম খালেদা জিয়া জানুয়ারিতে বিএনপিতে জয়েন করলেন, ঠিক তার 2 মাস পর মার্চ মাসে এরশাদ ক্ষমতা দখল করলেন। বিচারপতি সাত্তারকে তিনি অপসারণ করলেন এবং তিনি সারা দেশে মার্শাল ল জারি করলেন, সংসদ ভেঙে দিলেন, সংবিধান স্থগিত করলেন এবং তিনি নিজেকে প্রধান সামরিক প্রশাসক হিসেবে ঘোষণা দিলেন।
এইখানে একটা মজার বিষয় আপনাদের খেয়াল করতে হবে, সেটি হচ্ছে এরশাদ সাহেব কিন্তু নিজে রাষ্ট্রপতি হলেন না। তিনি সাত্তার সাহেবকে রাষ্ট্রপতির চেয়ার থেকে সরিয়ে দিয়ে ওই চেয়ারে এনে বসালেন বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি আ.ফ.ম. আহসানুল্লাহ চৌধুরীকে। আবুল ফজল মোহাম্মদ আহসানুল্লাহ চৌধুরীর নামটা বেশ বড়, এবং আমি ঠিক জানি না আমার দর্শকদের মধ্যে কারা কারা জানেন এই আ.ফ.ম. আহসানুল্লাহ চৌধুরী একসময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। যদি জেনে থাকেন আমাদেরকে কমেন্টে জানান। যাই হোক, যেটা বললাম যে এরশাদ সাহেব কেন রাষ্ট্রপতি হলেন না, কেননা এরশাদ সাহেবের লক্ষ্য ছিল সুদূর প্রসারী। তিনি রাষ্ট্রপতি হবেন এই লক্ষ্যে আগাচ্ছিলেন, কিন্তু তিনি চাইছিলেন একটা নির্বাচনের মাধ্যমে, একটা লোক দেখানো নির্বাচনের মাধ্যমে তিনি যেন রাষ্ট্র ক্ষমতায় আসেন। তবে এরশাদ রাষ্ট্রপতি না হলেও তিনি কিন্তু নানান ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেললেন। যেমন তিনি প্রধান সামরিক প্রশাসক হবার পর প্রথমে ঘোষণা দিলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবেন, এবং তিনি জিয়াউর রহমানের কিছু চালু প্রকল্প ছিল সেই প্রকল্পগুলো তিনি বন্ধ করে দিলেন। তিনি বেশ কিছু মন্ত্রীকে, যারা বিএনপির আমলে মন্ত্রী ছিল, তাদেরকে, কিছু নেতাকে জেলে পুরলেন। তিনি ঢাকার নাম বদলালেন না, বাট নামের বানানটা বদলালেন, মানে ঢাকা থেকে ঢাকা করলেন। এবং তৃতীয় যে কাজটা করলেন সেটা বেশ ইন্টারেস্টিং। সেই সময় ইনকিলাবের সম্পাদক ছিলেন মাওলানা মান্নান। এই মাওলানা মান্নান একই সাথে মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। এরশাদ সাহেব এবং মাওলানা মান্নান মিলে ঢাকায় মাদ্রাসা শিক্ষকদের একটা মহাসমাবেশ ডাকলেন, এবং সেখানে এরশাদ সাহেব একটা আবেগঘন বক্তৃতা দিলেন। সেই বক্তৃতায় তিনি বললেন, এখন থেকে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে কোনো আলপনা আঁকা হবে না, শহীদ মিনারে এখন থেকে মিলাদ মাহফিল হবে। এবং এরশাদের এই কথা শুনে অন্য রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের কপালে আবারও চিন্তার ভাঁজ পড়ল। এরশাদ কি তাহলে বাংলাদেশকে একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন, নাকি এরশাদ ধর্মকে ব্যবহার করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন? তবে এরশাদ যেই চেষ্টাই করুন না কেন, এরশাদ নিজে স্বস্তিতে ছিলেন না, কেননা ক্রমান্বয়ে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা বাড়ছিল এবং বিএনপি ক্রমান্বয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হচ্ছিল। এরশাদ যখন কিছু কাজ করলেন যে কাজে তিনি অসম্ভব দক্ষ, তিনি চেষ্টা করলেন বিএনপি থেকে লোক ভাগিয়ে এনে নিজে একটা রাজনৈতিক দল করার জন্য, এবং তিনি সেই বিশ্বস্ত লোক বিএনপির ভেতর পেয়েও গেলেন। এই শামসুল হুদা চৌধুরী এবং এম.এ. মতিন মিলে মিরপুরে বিএনপির একটা সম্মেলন করলেন, মিরপুর বিউটি সিনেমা হলে, এবং তারা ঘোষণা দিলেন বিএনপির নতুন কমিটি গঠন করা হলো। সেই কমিটির নতুন চেয়ারম্যান হলেন হুদা, এবং ভাইস চেয়ারম্যান হলেন এম.এ. মতিন, এবং বিএনপির সেই সময়কার চেয়ারম্যান বা প্রেসিডেন্ট আব্দুস সাত্তারকে বহিষ্কার করা হলো, এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়াকেও বিএনপি থেকে বহিষ্কার করা হলো।